আসসালামু আলাইকুম। শেখ আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজ জেবা আক্তার, আজ সহকারী শিক্ষক। আজকে তোমাদের সামনে যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে নবম ও দশম শ্রেণীর রসায়ন ক্লাস, এবং যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করছি সেই অধ্যায়টি হচ্ছে দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থা। দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থায় এই অধ্যায়টি আমরা আজকে যে বিষয়গুলো আলোচনা করব তা থেকে আমরা যে শিক্ষণ ফলগুলো পাবো সেই শিক্ষণ ফলগুলো হচ্ছে: এক, ব্যাপন কাকে বলে আমরা এই পাঠ শেষে সেটা বলতে পারবো। দুই, নিঃসরণ কাকে বলে সেটা বলতে পারবো। ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য বিশ্লেষণ করতে পারবো। চার, ব্যাপন ও নিঃসরণের হারের তুলনা ব্যাখ্যা করতে পারবো। পদার্থের তিনটি অবস্থা আছে, সেই তিনটি অবস্থাকেও আমরা ব্যাখ্যা করতে পারবো। মোমবাতির দহনে মোমের তিনটি অবস্থা ব্যাখ্যা করতে পারবো। আসো প্রথমে আমরা ব্যাপন সম্পর্কে বুঝতে যাই। শিক্ষার্থী বন্ধুরা, এটা দেখতে পাচ্ছ একটা পারফিউমের বোতল আমার হাতে রয়েছে। এই পারফিউমের বোতলটা আমি খুললাম এবং একটু স্প্রে করলাম, যদিও বোঝাচ্ছে না কিন্তু আমি নিজে বুঝতে পারছি একটা সুন্দর গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়লো। তাহলে এই যে গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়লো, আমরা ক্লাস 8-এ শিখেছি কোনো পদার্থের কঠিন হতে পারে, বায়বীয় হতে পারে, গ্যাসীয় হতে পারে, সেই পদার্থটা যদি উচ্চ ঘনত্বযুক্ত স্থান থেকে নিম্ন ঘনত্বযুক্ত স্থানের দিকে ছড়িয়ে পড়ে তাহলে তাকে আমরা ব্যাপন বলি। আচ্ছা, তাহলে নিঃসরণটা কি? নিঃসরণটা বন্ধুরা খেয়াল করেছো, এই পারফিউমের বোতলে একটা ছোট ছিদ্র আছে এবং এই পারফিউমগুলো এখানে লিকুইড আকারে আছে এবং এটাকে উচ্চ চাপে এখানে লিকুইড করা হয়েছে। তাহলে এটা যখন আমি চাপ দিচ্ছি তখন এখানে ছিল উচ্চ চাপ থেকে সে নিম্ন চাপে একটা সরু ছিদ্র পথে ছড়িয়ে গেছে। এই প্রক্রিয়াকে আমরা বলছি নিঃসরণ। এটা কি? একটা বেলুন। এই বেলুনটা আমরা যদি একটা ছিদ্র করে দিই তাহলে দেখা যাবে যে এখান থেকে যে বায়ুটা আছে সেই বায়ুটা বের হয়ে যাবে। আমি এটা বোঝার জন্য এই বেলুনটা সাহায্য নিয়েছি। এই বেলুনটা আমি অল্প একটু ফুলিয়েছি। এই বেলুনটাকে আমি এখন ছেড়ে দিচ্ছি। এই যে বাতাসটা বের হয়ে আসলো একটা সরু ছিদ্র পথে, এই সরু ছিদ্র পথে আমি যখন গ্যাসটাকে বাতাসটা ভিতরে দিয়েছিলাম তখন উচ্চ চাপ ছিল, আর যখন বেরিয়ে আসছে তখন বাইরে ছিল নিম্নচাপ। এটাকে বলছি নিঃসরণ। তাহলে আমরা ব্যাপন ও নিঃসরণ কাকে বলে এই দুইটার সংজ্ঞাটা আশা করি পারবো। ব্যাপন হচ্ছে কোনো পদার্থের এটা কঠিন হতে পারে, তরল হতে পারে বা গ্যাসীয় হতে পারে, সেই পদার্থের অণুগুলোকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা বলবো ব্যাপন। আর নিঃসরণ আমরা এতক্ষণ দেখলাম এই যে সেন্টের ছিদ্র দিয়ে, সেন্টের বোতলের ছিদ্র দিয়ে গন্ধটা বের হয়ে গেল চারদিকে ছিদ্র দিয়ে, উচ্চ চাপের স্থান থেকে কোনো পদার্থের, আমরা এই ক্ষেত্রে বলতে হবে গ্যাসীয় পদার্থের সরু ছিদ্র পথে উচ্চ চাপের কোনো স্থান থেকে কোনো গ্যাস নিম্নচাপের স্থানের দিকে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে আমরা বলছি নিঃসরণ। তাহলে আমরা ব্যাপন আর নিঃসরণ কাকে বলে সেটা শিখে নিলাম। ব্যাপন আর নিঃসরণের মধ্যে তাহলে পার্থক্যটা আমরা কি লক্ষ্য করলাম বন্ধুরা? লক্ষ্য করলাম যে ব্যাপন যেটা সেটা কিন্তু হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয় যে কোনো পদার্থের ক্ষেত্রে, কিন্তু নিঃসরণটা কেবলমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য। এরপরে আরেকটা জিনিস তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো, সেটা হচ্ছে নিঃসরণের ক্ষেত্রে চাপটা একটা ফ্যাক্ট, অর্থাৎ চাপ হচ্ছে উচ্চ চাপ। আমি সংজ্ঞায় বলছি যে উচ্চ চাপের স্থান থেকে। তাহলে নিঃসরণের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে গ্যাসটা কি হবে উচ্চ চাপ থেকে নিম্ন চাপের দিকে ছড়িয়ে পড়বে। আর ব্যাপনের ক্ষেত্রে এরকম কোনো সমস্যা নেই, অর্থাৎ এখানে চাপের কোনো প্রভাব নেই। তাহলে আমরা ব্যাপন আর নিঃসরণের মধ্যে পার্থক্যটা ব্যাখ্যা করতে পারবো। এরপরে আমি পদার্থের তিনটি অবস্থা পরে ব্যাখ্যা করব। তার আগে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে মোমবাতির দহনে মোমের তিনটি অবস্থা ব্যাখ্যা করতে পারি কিনা।
ওকে বন্ধুরা, মোমবাতির আগুন আর এখানেও একটা মোমবাতি আছে যেটা জ্বলছে। আমরা এটার মাধ্যমে পদার্থের তিনটি অবস্থা বুঝবো। তো তার আগে আমরা একটু পদার্থের তিনটি অবস্থাকে একটু দেখে নিই। তো এখানে কঠিন অবস্থায় দেখানো হয়েছে পদার্থের, এখানে তরল অবস্থা, এখানে বাষ্পীয় অবস্থা। কঠিন অবস্থায় এগুলো হচ্ছে পদার্থের অণু। পদার্থের অণুসমূহ পরস্পর খুব কাছাকাছি আছে, একদম কাছাকাছি। এই অবস্থাটাকে যখন পদার্থের অণুগুলো পরস্পরের খুব কাছাকাছি থাকে আর এই অণুসমূহ একটা অণুসমূহ আরেকটা অণুকে আকর্ষণ করে, তাহলে অণুদের মধ্যে কি থাকে? আকর্ষণ শক্তি। এই আকর্ষণ শক্তিকে আমরা কি বলি? আন্তঃআণবিক শক্তি, ইন্টারমলিকুলার ফোর্স ইংরেজিতে বলে। তাহলে আন্তঃআণবিক শক্তি। আর এই যে দেখতেছো অণুসমূহের মধ্যে দূরত্ব, যদিও কঠিন পদার্থে নেই, এই দূরত্বটাকে আমরা বলি আন্তঃআণবিক দূরত্ব। তাহলে খেয়াল করো বন্ধুরা, চিত্রটার দিকে খেয়াল করো। এখানে আন্তঃআণবিক আকর্ষণ শক্তিটা অনেক বেশি, এখানে দূরত্ব নাই, একেবারে কাছাকাছি আছে, একেবারে কাছাকাছি। তাহলে এখানে অণুসমূহের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ শক্তি বেশি, এখানে ইন্টারমলিকুলার ফোর্স বেশি, আর ইন্টারমলিকুলার ডিসটেন্স বা আন্তঃআণবিক দূরত্ব কম, নেই বললেই চলে, কম। তাহলে এই অবস্থাটাকে আমরা বলছি পদার্থের কঠিন অবস্থা। কিন্তু যদি পদার্থের এই অবস্থাটাকে আমি তাপ দেই তাহলে কি হচ্ছে? দেখো বন্ধুরা, আন্তঃআণবিক দূরত্বটা বেড়ে গেছে। তাহলে আন্তঃআণবিক দূরত্ব বেড়ে গেছে, আকর্ষণ শক্তি কমে গেছে, এই অবস্থায় সে তরলে পরিণত হচ্ছে। আমি যদি আরো বাড়াই দিই, দেখো একদম দূরে দূরে চলে গেছে, একেবারে দূরে 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 চলে গেছে। তাহলে এই অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব অনেক বেশি এবং আকর্ষণ শক্তিটা একদম ন্যূনতম পর্যায়ে চলে গেছে। এই অবস্থাটাকে আমরা বলছি বাষ্প। তাহলে এই যে পদার্থের অণুসমূহ যখন তোমার কঠিন অবস্থা থেকে তরল, তরল থেকে বাষ্পে যায়, এবং এটা কেন হচ্ছে? তাপের পরিবর্তনের কারণে। আর তাপের পরিবর্তন করলে আসলে কি ঘটনাটা ঘটে? ঘটনাটা খেয়াল করো, এখানে দূরত্ব বেড়ে গেছে, তার মানে এরা যখন লাগালো একেবারে পাশাপাশি ছিল, সেই অবস্থা থেকে তাদের মধ্যে একটা গতির প্রাপ্ত হয়েছে, এবং সেই গতিটার কারণে সে কি করেছে? এই গতিটার কারণে সে কি করেছে? একটু দূরে চলে গেছে, সে আরো দূরে চলে গেছে। তাহলে এই যে গতি, আমরা যখন পদার্থের অবস্থাটাকে পদার্থের গতিশক্তির আলোকে আলোচনা করি তখন এই তথ্যটাকে বলা হয় অণুসমূহের কণার গতি শক্তি। তাহলে যখন একেবারে গতিশক্তি জিরো নেই বললেই চলে, তখন সে কঠিন অবস্থায়। যখন গতিশক্তি বেড়ে গেছে, কম্পন বেড়ে গেছে, তখন সে চলে আসছে তরল অবস্থায়। যখন অনেক বেশি গতি এবং একজন থেকে ছোটাছুটি করে, যেটাকে ব্রাউনি বলেছে, এরকম মৌমাছির মতো তারা দৌড়াদৌড়ি করতে পারে, একজন আরেকজনকে ছুঁই করতে পারে, তখন সেই অবস্থাটাকে আমরা বলছি হচ্ছে বাষ্পীয় অবস্থা। তাহলে পদার্থের কয়টা অবস্থা আমরা পেলাম? তিনটা, কঠিন, তরল, বাষ্প। চেঞ্জ কেন হচ্ছে? তাপের কারণে। এবং এটা কিসের মাধ্যমে, কোন তথ্যের মাধ্যমে আমরা ব্যাখ্যা করতে পারি? কণার গতিশক্তির সাহায্যে। এইবার চলে আসো, আমরা মোমবাতিতে চলে যাই। চিত্রে দেখা যাচ্ছে, এবং আমি তোমাদেরকে এই মোমবাতিটার মাধ্যমেও দেখাচ্ছি। বন্ধুরা, আমি জানি না দেখা যাচ্ছে কিনা, এই যে এখান থেকে এই যে তরলটা নিচের দিকে পড়ছে, এই যে এখান থেকে, আমি জানি না ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, এই যে ফোটায় ফোটায়, এই যে ফোটায় ফোটায় এখানে তরল পদার্থ পড়ছে। কেন এই মোমবাতিটা বলছে? কারণ মোমবাতি এখানে তাপ। তাহলে এই যে যে মোমবাতিটা আমরা দেখতে পাচ্ছি, এই মোমবাতিটা হচ্ছে পদার্থের কঠিন অবস্থা, যেখানে তাপটা লাগছে না, কিন্তু এই যে যেখানে জ্বলছে সেখানে আমরা সুতা দিয়ে রেখেছি, আগুন জ্বলছে, আগুন, সেখানে অবস্থাটা এখান থেকে এই যে গলছে। এই যে বন্ধুরা দেখো, খেয়াল করো, এখানে পড়ে গেছে অনেকটা জায়গা। তাহলে এই অবস্থাটাকে আমরা বলছি তরল। আর যখন ফু দিয়ে দিলাম, একটা ধোঁয়া বের হচ্ছে, এই ধোঁয়াটা হচ্ছে তার
পদার্থের মোমবাতির বাষ্পীয় অবস্থা। তাহলে মোমবাতির প্রজ্বলনের মাধ্যমে আমরা পদার্থের 3টি অবস্থা ব্যাখ্যা করতে পারি। এক্ষেত্রে আরেকটা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, মোমবাতি হচ্ছে হাইড্রোকার্বন যৌগ, হাইড্রোজেন, এই যে হাইড্রোজেন H আর কার্বন C দ্বারা গঠিত যৌগ। একে যখন আমরা অক্সিজেন দ্বারা দহিত করি তখন সেটা কার্বন ডাই অক্সাইড, পানি আর শক্তি উৎপন্ন করে। তাহলে মোমবাতির সাহায্যে আমরা পদার্থের 3টি অবস্থা ব্যাখ্যা করতে পারবো। এখন আমরা যেটা শিখবো এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্যাপন হার নির্ণয়। তাহলে চলো বন্ধুরা একটু শিখে নিই ব্যাপন হার। ব্যাপন পদার্থের অণুর আকৃতি, অণুর ভর, অণুর ঘনত্বের উপর নির্ভর করে। তাহলে ব্যাপন হার অণুর আকৃতি, ভর ও ঘনত্বের উপর নির্ভর করে। আমরা এটার সাহায্যে গাণিতিক ব্যাখ্যা শিখব, অর্থাৎ ভরের সাহায্যে, আণবিক ভরের সাহায্যে, অণুর বা পরমাণুর আণবিক ভরের সাহায্যে আমরা এর ব্যাপন হার নির্ণয় করাটা শিখব। দেখি আমরা তাহলে কিভাবে হয়। আমি কিছু গ্যাসের নাম বলি নিজের, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড, মিথেন, যেটা আমরা রান্নার কাজে বেশ ব্যবহার করি, মিথেন। এই যে গ্যাসগুলো নিলাম, এদের আণবিক ভর আমরা বের করি। আমরা চতুর্থ অধ্যায় পড়েছি, সেখানে আমরা এদের পারমাণবিক ভরগুলো মুখস্থ করেছি, সেখান থেকে আমরা এটা করব। অক্সিজেন 16, নাইট্রোজেন 14, এখানে দুইটা পরমাণু আছে, 2 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ। এখানে কার্বন একটা আছে, 1 যোগ, কারণ আরেকটা যোগ মৌল, এটা যখন আলাদা মৌল চলে আসে তখন আলাদাভাবে এটাকে যোগ দিয়ে দিতে হয়। এটা অক্সিজেন 16 × 2, কার্বন 12, হাইড্রোজেন 1 × 4। তাহলে আমরা বের করি 16 দুগুণে 32, কার্বন 12, 12 আর হচ্ছে 32, 44, 12 আর 4 16। তাহলে এই পারমাণবিক ভরগুলো সবাই খেয়াল করো। নাইট্রোজেনের কত? 28, অক্সিজেনের হয়ে গেছে 32, কার্বন ডাই অক্সাইডের 44, মিথেনের হচ্ছে 16, সবচেয়ে বেশি কে? আচ্ছা, এদের পাশে আমি গ্রাম শব্দটা লিখব, তার আণবিক ভর। মনে রাখবা, আণবিক ভরের পাশে কোনো অণুর ভরের পাশে আমি যখন গ্রাম লিখে দেই তখন সেটা ওই পরমাণুর মোলকে বোঝায়। আবারও বলছি, যখনই আমরা কোনো অণু, এগুলো সবগুলোই কিন্তু অণু, গ্যাসীয় অণুর ভরকে, গ্যাসীয় হতে পারে, কঠিন হতে পারে, অর্থাৎ যে কোনো পদার্থের পরিমাণের 1 মোল হচ্ছে, আমরা যখন কোনো পদার্থের আণবিক ভরকে বা পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করব, তখন তার পাশে 1 মোল শব্দটা লিখতে হয়। এটা এই জন্য তোমাদেরকে শিখাচ্ছি, এখানে আমি তোমাদেরকে এই কথাটা এজন্য বলে দিচ্ছি যে অনেকেই ভুল করে, গ্রাম লিখে কিন্তু যে ইকুয়াল 1 মোল লিখে না, এই কারণে তোমাদের পরীক্ষায় ভুল হয়। আর এভাবে পরীক্ষার হলে প্রশ্ন আসতে পারে যে আণবিক ব্যাপন হার নির্ণয় করো, তখন তোমরা এভাবে করবে। ব্যাপন আর নিঃসরণের দুটোটারই নির্ণয়ের পদ্ধতি সেম, অর্থাৎ তুমি জাস্ট এভাবে যে পদার্থগুলো দেওয়া থাকবে, যে গ্যাসীয় পদার্থগুলো দেওয়া থাকবে, সেগুলোর ভর বের করবা। ভর বের করার পরের কাজ কি? এখন দেখো, মনে রাখবা, এই নোটটা মনে রাখবা, আণবিক ভর বেশি হলে ব্যাপন
নিঃসরণের হার কম আর আণবিক ভর কম হলে ব্যাপন বা নিঃসরণের হার বেশি। তাহলে আশা করি আমরা এই টপিকটা মনে রেখে পারবো। আণবিক ভর বেশি হলে ব্যাপন আর নিঃসরণের হার হয়ে যাবে কম, অর্থাৎ ভারী বস্তু ভারী, সেজন্য সে দৌড়াতে কম পারবে, ছড়াবে কম, আর আণবিক ভর কম অর্থাৎ ভরটা কম, সেজন্য সে তাড়াতাড়ি ছড়িয়ে যাবে। তাহলে এইটার ভর সবচেয়ে বেশি, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তাহলে সবচেয়ে কম এটা। তাহলে এর ব্যাপন হার বেশি। যদিও তোমরা বিভিন্ন গাইডগুলোতে দেখবা এটা একটা সূত্র দিয়ে করা আছে, আমি সূত্রটা করাচ্ছি না কারণ যেহেতু তোমাদেরকে সূত্রের প্রমাণ করাবো না, এই জন্য বইয়ে যেভাবে এটার ব্যাখ্যা দেওয়া আছে ঠিক সেইভাবে আমি তোমাদেরকে এটা শেখাচ্ছি। যেহেতু তোমরা ক্লাস 9-এ পড়ো, 9-এর আলোকে শেখাচ্ছি। অনেক সময় দেখা যাবে বিভিন্ন গাইডগুলো ফলো করলে তোমরা দেখবে এটা ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক এই সূত্র দিয়ে করেছে। এই সূত্রটা তোমরা ফলো না করে ইজি এই মেথডেই তোমরা করে নিতে পারবে। এক্ষেত্রে তোমরা ফুল নাম্বার পাবা এবং নাম্বার কাটারও কোনো সম্ভাবনা থাকবে না, এই জন্য তোমরা এটা ফলো করবা। এখন এই নিঃসরণের কিন্তু একটা অনেক বড় ব্যবহার আমাদের ঘরে আছে। আমরা যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি অথবা সিএনজি, আমরা যে গ্যাসগুলোতে সিএনজিগুলো চলে, যে যার সিএনজি এই শব্দটার পূর্ণরূপ হচ্ছে কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, কমপ্রেসড ন্যাচারাল গ্যাস, সেই গ্যাসগুলো সবগুলোই নিঃসরণের উদাহরণ। তাহলে এগুলো আমরা দেখে নেই। আবারও দেখো, ভর যার বেশি তার ব্যাপন হার কম, আর ভর যার কম তার ব্যাপন হারটা বেশি। তাহলে এর ব্যাপন হার সবচেয়ে বেশি কারণ এর ভরটা সবচেয়ে কম, আর এরপরে ক্রমান্বয়ে এর, তারপরে এর, তারপরে এর, কারণ এটার ভরটা সবচেয়ে বেশি, এটা সবচেয়ে কম, সবচেয়ে কম। কেন? আণবিক ভরটা বেশি। আশা করি তোমরা শিক্ষার্থীরা আমার ক্লাসটা ঠিকমতো বুঝতে পেরেছো। তোমাদেরকে একটা ছোট্ট বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তিনটা বেলুন, এই বেলুনটাতে আমি নিয়েছি কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এই গ্যাসটাতে নিয়েছি আমি মিথেন গ্যাস, আর এখানে আছে আমার অ্যামোনিয়া গ্যাস। তিনটা বেলুন রয়েছে। ভর্তি। ক, প্রশ্ন দিচ্ছি, অতিশক্তি কাকে বলে? খ, ব্যাপন ও নিঃসরণের পার্থক্য ব্যাখ্যা করো। গ, উক্ত গ্যাসগুলো উক্ত বেলুনগুলো পিন দিয়ে ফুটো করলে কার নিঃসরণ দ্রুত হবে ব্যাখ্যা করো। ঘ,
গ্যাস্ট্রিক ব্যবহার আলোচনা করো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে এই সৃজনশীলটা বাড়ির কাজ রইল। এই সৃজনশীলটা তোমাদের বাড়ির কাজ রইল। স্কুল খুললে ইনশাল্লাহ দেখা হবে। তৎপর্যন্ত তোমরা ভালো থাকো। আর এই অধ্যায়টার আরেকটা লেকচার নিয়ে আমি খুব দ্রুতই তোমাদের মাঝে আসবো। একটুখানি বাকি আছে, আমাদের শেষ হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আমাদের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।